আগের দিন আমরা দুটো প্রশ্নের উত্তর ইনকমপ্লিট রেখে শেষ করেছিলাম। প্রশ্ন দুটো ছিল এরকম। এক নম্বর, আগের দিন আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে দ্য ডিস্টরশন অফ অ্যান আইডিয়াল অক্টাহেড্রাল জিওমেট্রি, সেটাকে আমরা রিপ্রেজেন্ট করেছিলাম বাই জেড আউট অ্যান্ড জেড ইন ডিস্টরশন, এই দুটো মোডে। এবং তার সঙ্গে সঙ্গে আমরা আলোচনা করেছিলাম স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্সে একটা কমপ্লেক্সের ক্ষেত্রে তার ডি অরবিটাল স্প্লিটিং প্যাটার্ন কেমন হবে সেটা। তো যে দুটো প্রশ্নের উত্তর আমাদের কাছে আনঅ্যান্সার্ড ছিল সেটা হচ্ছে এক নম্বর, যেটা যে অক্টাহেড্রাল বা টেট্রাহেড্রাল কমপ্লেক্সের ক্ষেত্রে আমরা 10dq ভ্যালুর মেজারমেন্ট কোনটা হবে সেটা আমরা দেখেছি, কিন্তু জেড আউট বা জেড ইন ডিস্টর্টেড কমপ্লেক্সের ক্ষেত্রে অথবা স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্সের ক্ষেত্রে 10dq ভ্যালু কোনটা হবে আমরা সেটার ব্যাপারে কোনো সদুত্তর আগের দিন পাইনি। সো ফার্স্ট কোয়েশ্চেন যেটা ছিল সেটা হচ্ছে হোয়াট উড বি দ্য measure of 10dq in square planar complex in z out and in z in situation. এটা ছিল এক নম্বর যে প্রশ্নের উত্তর আমরা আগের দিন পাইনি। আর দু নম্বর যে প্রশ্নটা আমাদের কাছে অ্যানসার ছিল, হোয়াই পারফেক্টলি octahedral complex distorted। তার মানে একটা পারফেক্টলি অক্টাহেড্রাল কমপ্লেক্সের ক্ষেত্রে ডিস্টরশন দেখা যাবে কেন? তার কারণ এটার প্রসঙ্গটা আমরা আগের দিনই বলেছিলাম যে যখন একটা পারফেক্টলি অক্টাহেড্রাল কমপ্লেক্সের ডিস্টরশন হচ্ছে আইদার জেড ইন বা জেড আউট, আমরা যদি অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ জেড আউটটা ধরে নিই, তাহলে সেক্ষেত্রে জেড বরাবর লিগ্যান্ডগুলো দূরে সরে যাচ্ছে ফ্রম দ্য মেটাল। সো মেটাল থেকে একটা লিগ্যান্ড দূরে সরে যাওয়া মানে তার বন্ড লেন্থ ইনক্রিজ করছে, এবং বন্ড লেন্থ ইনক্রিজ করা মানে অবভিয়াসলি সেক্ষেত্রে যেটা মেটাল লিগ্যান্ড ইন্টারাকশন সেটা ডিক্রিজ করছে, এবং তার ফলে বন্ড স্ট্রেংথ কমছে। এখন বন্ড স্ট্রেংথ কমা মানে ওভারঅল কমপ্লেক্সের স্টেবিলিটি কমে যাওয়া। তাহলে কোনো একটা মলিকুল কেন হঠাৎ করে এই ধরনের একটা ডিস্টরশনের মাধ্যমে তার ওভারঅল স্টেবিলিটিকে কমাতে বা হ্যাম্পার করতে চাইবে, আনটিল অ্যান্ড আনলেস যদি না সে কোনো একটা বাই দিস মেকানিজম কোনো একটা এক্সট্রা স্টেবিলিটি পায়। তাহলে আমরা এই দুটো জিনিস আজকে প্রথমে একটু দেখে নেব, যে মেজার অফ 10dq ইন স্কোয়ার প্ল্যানার জেড আউট অ্যান্ড জেড ইন সিচুয়েশন, এবং কেন একটা অক্টাহেড্রাল পারফেক্টলি অক্টাহেড্রাল কমপ্লেক্স সেটা ডিস্টর্টেড হচ্ছে। প্রথমে আমরা ওই মেজার অফ 10dq সেটা দিয়ে শুরু করি। আচ্ছা, আমরা আবার আগের দিনের মতো একইভাবে আমরা আগে পারফেক্টলি অক্টাহেড্রাল কমপ্লেক্স তার ক্ষেত্রে 10dq এর মেজার কোনটা সেটা দেখবো, জেড আউট এর ক্ষেত্রে দেখবো, বা জেড ইন এর ক্ষেত্রে আমরা অ্যানালগাস সিচুয়েশনের কথা কনসিডার করব। সো পারফেক্টলি অক্টাহেড্রাল কমপ্লেক্সের ক্ষেত্রে আমরা জানি ইন দ্য ক্রিস্টাল ফিল্ড 5টা ডি অরবিটাল তারা দুভাগে স্প্লিট করে যাচ্ছে। এটা হচ্ছে আইসোট্রপিক ফিল্ড, এটা হচ্ছে ক্রিস্টাল ফিল্ড। এবং এইখানে আমরা বলেছিলাম যে দিস ইজ দ্য মেজার অফ 10dq, দ্যাট মিনস দ্য এনার্জি ডিফারেন্স বিটুইন দ্য T2g অ্যান্ড দ্য নেক্সট EG। এখান থেকে আমরা চলে যাই জেড আউট ডিস্টরশনের যেটা প্রসঙ্গ।
সো জেড আউট ডিস্টরশন যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে যে অরবিটালগুলোর জেড কম্পোনেন্ট আছে তারা স্টেবিলাইজ করবে, এবং যেগুলো জেড কম্পোনেন্ট নেই তারা ডিস্টেবিলাইজ করবে। সেই অনুযায়ী এটা হচ্ছে ডি এক্স জেড ওয়াই জেড, এটা হচ্ছে ডি এক্স ওয়াই, এটা ডি জেড স্কোয়ার, এটা ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে জেড আউট। এখান থেকেই আমরা আগের দিনে যেটা বলেছিলাম যে আমরা যদি স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্সটাকে জেড আউটের একটা এক্সট্রিম কেস বলে ধরে নিই, তাহলে সেক্ষেত্রে আমাদের কোরিলেট করতে সুবিধা হবে। আবারও মনে করিয়ে দিই, ব্যাপারটা কিন্তু এরকম নয় যে স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্স ফরমেশন মানে হচ্ছে প্রথমে অক্টাহেড্রাল কমপ্লেক্স ফরমেশন হয়, তারপরে সেক্ষেত্রে সেখান থেকে জেড আউট হয়, এবং তারপরে সেখান থেকে আলটিমেটলি স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্স ফর্ম হয়। ব্যাপারটা আদৌ তা নয়, আমরা শুধুমাত্র কোরিলেট করার জন্য, বোঝার সুবিধার জন্য আমরা এভাবে ব্যাপারটা আঁকছি। সো যাই হোক, তো আমরা যদি সেই জিনিসটা ভাবি তাহলে সেক্ষেত্রে জেড কম্পোনেন্টগুলো আরও স্টেবিলাইজ করছে। সো এটা হচ্ছে ডি জেড স্কোয়ার ডি এক্স ওয়াই অরবিটালের থেকেও এনার্জেটিক্যালি আরও স্টেবিলাইজ হয়ে যাচ্ছে, এবং ডি এক্স ওয়াই অরবিটাল সেটা এনার্জেটিক্যালি আরও ডিস্টেবিলাইজ হয়ে যাচ্ছে, এবং সেটা ডি জেড স্কোয়ারের উপরে উঠে যাচ্ছে। So this is a square planar situation. এখন আমরা অক্টাহেড্রাল ফিল্ডে দেখছি যে T2G এবং নেক্সট ইজির মধ্যে এনার্জি ডিফারেন্সটাকে আমরা বলেছি যে দ্যাট ইজ এ মেজার অফ 10dq। আর উল্টো দিকে টেট্রাহেড্রালের ক্ষেত্রে আমরা বলেছি যে সেখানে যেহেতু ইটা লোয়ার এনার্জি অরবিটাল আর T2 সেটটা হায়ার এনার্জি অরবিটাল, সো ই এবং T2 এর মধ্যে এনার্জি ডিফারেন্সটা হচ্ছে দ্য মেজার অফ 10dq। এখন এখানে T2ও নেই, ইও নেই, T2Gও নেই, ইজিও নেই, এবং তারা সকলেই ফার্দার আরো স্প্লিট করে গেছে। তো ফলত সেই যে 10dq এর সেই যে ডেফিনেশনটা সেটা আমাদের মেনটেন করা সম্ভব হচ্ছে না যে T2G এবং ইজির মধ্যে এনার্জি ডিফারেন্স বা ই এবং T2 এর মধ্যে এনার্জি ডিফারেন্স। তো তাহলে এখানে আমরা 10dqটা মেজার করব কি করে? তাই এখানে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে, তাহলে আমরা এখানে যেহেতু T2G লেভেল এবং ইজি লেভেল এগুলো স্প্লিট করে গেছে, সো তার ফলে আমরা যেটা বলতে পারি যে আমরা T2G লেভেলের একটা রিপ্রেজেন্টেটিভ এবং ইজি লেভেলের একটা রিপ্রেজেন্টেটিভ, কারণ T2G লেভেলে যারা বিলং করছে তাদের মধ্যে কেউ কোনো একটা অরবিটাল, এবং ইজি লেভেলে যারা বিলং করছে তাদের মধ্যে কোনো একটা অরবিটাল, এদের দুজনের মধ্যে যে এনার্জি ডিফারেন্স সেটাকে আমরা বলতে পারি যে মেজার অফ 10dq। এখন এইখানে বেশ কতগুলো পসিবিলিটি ডেভেলপ করতে পারে T2G এবং ইজি সেটের মধ্যে। যদি একটা করে রিপ্রেজেন্টেটিভ আমরা বেছে নিই তাহলে যেটা হতে পারে সেটা হচ্ছে, ফার্স্ট পসিবিলিটি হচ্ছে dxzYz এবং dz স্কোয়ারের মধ্যে এনার্জি ডিফারেন্স, এটা মেবি হতে পারে মেজার অফ 10dq। সেকেন্ড যেটা হতে পারে dxz yz এবং dx স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মধ্যে এনার্জি ডিফারেন্স, অথবা যেটা হতে পারে dxy dz স্কোয়ারের মধ্যে যে এনার্জি ডিফারেন্স, অথবা যেটা হতে পারে dxy এবং dx স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মধ্যে যে এনার্জি ডিফারেন্স। সো এই চারটে পসিবিলিটি আমরা দেখতে পাচ্ছি যে এদের প্রত্যেক ক্ষেত্রেই এই যে প্রথমটা সেটা হচ্ছে কিন্তু ইট ইজ মানে এটা ইজ রিপ্রেজেন্টেটিভ অফ T2G সেট অফ অরবিটাল। এরা হচ্ছে আমরা যদি বলতে পারি দ্যাট ইজ রিপ্রেজেন্টেটিভ অফ T2G, আর এরা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ অফ ইজি। তাহলে এদের মধ্যে কোনো একটাকে আমাকে চুজ করতে হবে চারটে অপশনের মধ্যে, যেটা অ্যাকচুয়ালি এই সিস্টেমের ক্ষেত্রে 10dq ভ্যালুকে ডেজিগনেট করবে। এখন কোনটা হবে?
এখানে আমরা যেটা বলতে পারি যে আমরা দেখতে পাচ্ছি যে জেড বরাবর লিগ্যান্ডগুলো দূরে সরে যাচ্ছে। তার মানে জেড বরাবর, জেড অ্যাক্সিস বরাবর যে অরবিটালগুলো রয়েছে দে আর মোস্টলি এফেক্টেড। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে ডি জেড স্কোয়ার সেটা রয়েছে অ্যালং অ্যাক্সিস, আর ডি এক্স জেড ওয়াই জেড তারা রয়েছে ইন বিটুইন অ্যাক্সিস। ফলত জেড বরাবর একটা লিগ্যান্ড, জেড অ্যাক্সিস বরাবর একটা লিগ্যান্ড দূরে সরে যাওয়ার ফলে ডি জেড স্কোয়ার অরবিটাল যতটা এক্সটেন্টে এফেক্টেড হবে, অবভিয়াসলি ডি এক্স জেড ওয়াই জেড সেই এক্সটেন্টে এফেক্টেড হবে না। ডি জেড স্কোয়ার অনেক বেশি এফেক্টেড হবে, ডি এক্স জেড ওয়াই জেড অনেক কম এফেক্টেড হবে। সো ফলত এক্সটেন্ট অফ স্টেবিলাইজেশন ডিস্টেবিলাইজেশন এদের ক্ষেত্রে সমান হবে না। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে এই কমপ্লেক্সের ক্ষেত্রে এক্স ওয়াই এই প্লেন বরাবর যে লিগ্যান্ডগুলো রয়েছে তাদের কিন্তু ডিস্টেন্স কোনো রকম ভাবেই চেঞ্জ হয়নি ফ্রম দ্য মেটাল অ্যাটম। সো ফলত এক্স ওয়াই বরাবর যে অরবিটালগুলো রয়েছে, এক্স ওয়াই প্লেনে যে অরবিটালগুলো রয়েছে দে আর লিস্ট এফেক্টেড। এফেক্টেড হয়নি তা আমরা বলছি না, তার কারণ দুটোই এনার্জেটিক্যালি ডিস্টেবিলাইজ করেছে, কিন্তু দুজনের ক্ষেত্রেই নট ডিউ টু ডাইরেক্ট এফেক্ট অফ দ্য লিগ্যান্ড। কেন হয়েছে না, এনার্জি, টোটাল এনার্জিটা ঠিক সেম রাখার জন্য, সেই জন্য তারা ডিস্টেবিলাইজ করেছে, কিন্তু দে আর নট ডাইরেক্টলি এফেক্টেড বাই দ্য লিগ্যান্ড। ফলত আমরা ধরে নিতে পারি যে ডি এক্স ওয়াই এবং ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার রাফলি টু দ্য সেম এক্সটেন্ট ডিস্টেবিলাইজ করেছে। একদম এক্স্যাক্টলি ইকুয়াল বলতে পারবো না, তার কারণ ওই একই জন্যে যে একটা হচ্ছে ইন বিটুইন অ্যাক্সিস, একটা হচ্ছে অ্যালং অ্যাক্সিস, বাট স্টিল এদের মধ্যে যে ডিফারেন্সটা দ্যাট ইজ মিনিমাম, তার কারণ এক্স ওয়াই প্লেন বরাবর কোনো লিগ্যান্ডের সঙ্গে মেটাল তার ডিস্টেন্সের চেঞ্জ হয়নি, ইন্টারাকশনের সেভাবে চেঞ্জ হয়নি। তো আমরা বলতে পারি মেবি দে আর অলমোস্ট ইকুয়ালি এফেক্টেড। তার ফলে ডি এক্স ওয়াই এবং ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এই দুটো অরবিটাল রাফলি টু দ্য সেম এক্সটেন্ট ডিস্টেবিলাইজ করেছে। ফলত আমরা বলতে পারি যে তাদের মধ্যে যে এনার্জি ডিফারেন্স, দ্যাট মিনস ডি এক্স ওয়াই অ্যান্ড ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এই দুটো অরবিটালের মধ্যে যে এনার্জি ডিফারেন্স পসিবলি দ্যাট রিপ্রেজেন্ট দ্য 10dq ভ্যালু মোস্ট অ্যাকিউরেটলি অ্যামং দিস ফোর অপশনস। সো তার ফলে ডি এক্স ওয়াই এবং ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এই দুটো অরবিটালের মধ্যে এনার্জি ডিফারেন্স, এটাকে আমরা বলছি 10dq for z out situation. The same is true for square planar complex also. এই একই যুক্তিতে জেড ইন এর ক্ষেত্রে আমরা একইভাবে বলতে পারি, সেক্ষেত্রেও ডি এক্স ওয়াই এবং ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার অরবিটালের মধ্যে এনার্জি ডিফারেন্স ইজ এ মেজার অফ 10dq। তার কারণ সেক্ষেত্রেও আমরা যেটা ধরে নিচ্ছি জেড বরাবর লিগ্যান্ডগুলো কাছে সরে এসছে, ফলত সেখানেও কিন্তু এক্স ওয়াই প্লেন বরাবর যে লিগ্যান্ডগুলো রয়েছে দে আর লিস্ট এফেক্টেড, এবং তাদের সঙ্গে ইন্টারাকশনের মেটালের সঙ্গে প্র্যাকটিক্যালি কোনো চেঞ্জ হয়নি। সো তাহলে আমরা বুঝতে পারলাম যে এই ধরনের ডিস্টর্টেড কমপ্লেক্স বা স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্সের ক্ষেত্রে ডি এক্স ওয়াই এবং ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার অরবিটালের মধ্যে এনার্জি ডিফারেন্স ইজ দ্য মেজার অফ 10dq। সো দিস ইজ দ্য কারেক্ট অপশন। বাকিগুলো কিন্তু মেজার অফ 10dq হবে না। সো আমাদের প্রথম প্রশ্নের উত্তর পাওয়া হয়ে গেল যে স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্সের ক্ষেত্রে এবং জেড আউট বা জেড ইন সিচুয়েশনের ক্ষেত্রে কোনটা হবে মেজার অফ 10dq। এবার আমরা যাব সেকেন্ড প্রশ্নের উত্তর, দ্যাট ইজ একটা পারফেক্টলি অক্টাহেড্রাল কমপ্লেক্স কেন ডিস্টর্ট করবে, যেহেতু অন ডিস্টরশন বন্ড স্ট্রেংথ ডিক্রিজ করছে বন্ড লেংথ ইনক্রিজ করার কারণে। আমরা সকলেই জানি যে কোনো একটা কমপ্লেক্স তার সবসময় টেন্ডেন্সি থাকে স্টেবিলাইজ করার। এখন তাহলে দেখতে হবে যে আপন ডিস্টরশন তাহলে এখানে কোনো ফার্দার স্টেবিলাইজেশন গেইন বা লস হচ্ছে কি হচ্ছে না। আমরা যদি তাহলে সেই সিচুয়েশনগুলো একটুখানি কনসিডার করি তাহলে ব্যাপারটা দাঁড়াবে এরকম
this is the isotropic field. এখান থেকে আমরা দেখতে পাচ্ছি অক্টাহেড্রাল সিচুয়েশন দুটো ভাগে স্প্লিট করে যাচ্ছে T2G এবং EG। আচ্ছা, জেড আউটের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে সেক্ষেত্রে সেটা আরো ফার্দার স্প্লিট করছে। এবং আমরা যদি এখানে একই সঙ্গে জেড ইন দেখি সিচুয়েশনটা, তাহলে সেটাও অক্টাহেড্রালের রেসপেক্টে আরো ফার্দার স্প্লিট করছে। এখানে এটা হচ্ছে dxz yz, এটা হচ্ছে dxy, এটা dz স্কোয়ার, this is dx স্কোয়ার minus y স্কোয়ার। z in এর ক্ষেত্রে এটা হচ্ছে dxy, এটা হচ্ছে dxz yz, এটা হচ্ছে dx স্কোয়ার minus y স্কোয়ার, এবং এটা হচ্ছে dz square. So this is the energy level splitting pattern. এখন এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমরা যদি এইটাকে ব্যারি সেন্টার ধরে, তাহলে এই ব্যারি সেন্টারের রেসপেক্টেও কিন্তু একটা নেট স্টেবিলাইজেশন বা ডিস্টেবিলাইজেশন হচ্ছে। এখন এই নেট স্টেবিলাইজেশন বা ডিস্টেবিলাইজেশনের এক্সটেন্ট কতটা, এখানে আমরা এই dxz এবং dxy এদের মধ্যে যে স্প্লিটিংটা, এই টোটাল স্প্লিটিংটাকে আমরা ডেজিগনেট করছি অ্যাজ ডেল্টা 2, এবং এই dx স্কোয়ার সাই স্কোয়ার এবং dz স্কোয়ার বা dz স্কোয়ার এবং dx স্কোয়ার সাই স্কোয়ার এদের মধ্যে যে স্প্লিটিংটা, টোটাল স্প্লিটিংটা, এটাকে ডেজিগনেট করছি অ্যাজ ডেল্টা 1, এবং delta 1 is always greater than delta 2. This is obvious, তার কারণ আমরা এখানে যেটা delta 1 সেটা হচ্ছে EG set of orbital এর মধ্যে যে স্প্লিটিংটা, যেহেতু this is an octahedral complex, তার ফলে লিগ্যান্ডের সঙ্গে along axis অরবিটালের মোর ডাইরেক্ট ইন্টারাকশন, ফলত z বরাবর কোনো ইন্টারাকশনের চেঞ্জ হলে এই dz স্কোয়ার যতটা এক্সটেন্টে স্টেবিলাইজ করবে বা dx স্কোয়ার যতটা এক্সটেন্টে ডিস্টেবিলাইজ করবে সেটা অনেক বেশি হবে দেন dxz yz বা dxy এর মধ্যে স্প্লিটিংটা। তার কারণ হচ্ছে যে যেহেতু এখানে মোর ডাইরেক্ট এফেক্ট, ফলত এখানে এফেক্টটা আরো প্রিডমিনেন্ট হবে, আর এখানে যেহেতু অ্যালং ইন বিটুইন অ্যাক্সিস অরবিটাল, ফলে এখানে এফেক্টটা অনেক কম পড়বে। তো তার ফলে আমাদের ডেল্টা 1 ইজ অলওয়েজ গ্রেটার দেন ডেল্টা 2। কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে ব্যারি সেন্টারের রেসপেক্টে নেট স্টেবিলাইজেশন যতটা হবে, নেট ডিস্টেবিলাইজেশনও কিন্তু ততটাই হবে। তাহলে ফ্রম দিস পার্সপেক্টিভ আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে, তাহলে যদি স্টেবিলাইজেশন এবং ডিস্টেবিলাইজেশন সমান হয়, তাহলে এখানে এই ডেল্টা 2, তার মানে প্রত্যেকটা এই dxz এবং dyz অরবিটাল এরা স্টেবিলাইজ করবে -1/3 ডেল্টা 2, আর dxy সেটা ডিস্টেবিলাইজ করবে +2/3 ডেল্টা 2। তার কারণ তবেই দুটো অরবিটালের টোটাল স্টেবিলাইজেশন হবে -2/3 ডেল্টা 2, আর একটা অরবিটালের টোটাল ডিস্টেবিলাইজেশন হচ্ছে +2/3 ডেল্টা 2, সো ওভারঅল মিলিয়ে 0। আর এখানে দাঁড়াবে যেহেতু দুটো মাত্র অরবিটাল, সো এটা হচ্ছে -1/2 ডেল্টা 1, এটা হচ্ছে +1/2 ডেল্টা 1। আর এখানে যেটা থাকবে উল্টো, এখানে এটা হবে -2/3 ডেল্টা 2, যেহেতু এখানে স্টেবিলাইজড একটা অরবিটাল হচ্ছে, আর এটা দাঁড়াবে +1/3 ডেল্টা 2। এটা একই থাকবে -1/2 ডেল্টা 1, এটা +1/2 ডেল্টা 1। সো এবারে আমরা যেটা দেখতে পাচ্ছি, তাহলে আমি যদি একদম ইলেকট্রনিক কনফিগারেশন ধরে আলোচনা করি, তাহলে আমরা কি দেখতে পাবো। ধরা যাক প্রথমে আমরা D1 সিচুয়েশনের কথা আলোচনা করছি।
তাহলে D1 সিচুয়েশনের ক্ষেত্রে আমি যদি ভাবি, তাহলে আমরা দেখতে পাচ্ছি D1 সিচুয়েশনে অক্টাহেড্রাল ফিল্ডে আইসোট্রপিক ফিল্ডের রেসপেক্টে সেটা যতটা এক্সট্রা স্টেবিলিটি গেইন করেছিল, দ্যাট ইজ টু অ্যান এক্সটেন্ট অফ -4 ডিগ্রি। যদি এর জেড আউট ডিস্টরশন হয়, তাহলে সেক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই অক্টাহেড্রাল ফিল্ডের থেকে এই ইলেকট্রনটা যে অরবিটালে আলটিমেটলি প্লেস করা হয়েছে সেটা আরো বেশ কিছুটা বাড়তি স্টেবিলাইজড। বাড়তি টু হোয়াট এক্সটেন্ট? বাড়তি হচ্ছে টু অ্যান এক্সটেন্ট অফ -1/3 ডেল্টা 2। সো নেট স্টেবিলাইজেশন ইন দিস জেড আউট সিচুয়েশন ইজ -4 ডিগ্রি -1/3 ডেল্টা 2। এটাই যদি এই D1 সিচুয়েশনটাই যদি জেড ইন সিচুয়েশনে জেড ইন ডিস্টরশন দেখায়, তাহলে সেক্ষেত্রে স্টেবিলাইজেশন হচ্ছে -4 ডিগ্রি -2/3 ডেল্টা 2। তাহলে আমরা প্রথম যেটা জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে একটা আইসোট্রপিক ফিল্ডের রেসপেক্টে ক্রিস্টাল ফিল্ডে অরবিটালগুলো স্প্লিট করেছিল টু গেইন সাম সিএফএসি, যেহেতু সেটা ওই কন্ডিশনে ওই অবস্থায় মোর স্টেবল। এই ইন্টারাকশনের জন্য অ্যালং অ্যাক্সিস এবং ইন বিটুইন অ্যাক্সিস অরবিটালের মধ্যে ডিফারেন্ট টাইপের ইন্টারাকশনের জন্য আমরা দেখেছিলাম সেখানে স্প্লিট করেছিল এবং ক্রিস্টাল ফিল্ডে সেটা বেশি স্টেবিলিটি গেইন করেছিল। দেখতে পাওয়া যাচ্ছে যদি এই অরবিটালগুলো ফার্দার মানে আরো ডিস্টরশন হয়, জেড আউট বা জেড ইন ডিস্টরশন হয়, তাহলে সেক্ষেত্রে আরো ফার্দার স্টেবিলিটি তারা গেইন করছে। তাহলে এই বাড়তি স্টেবিলিটিটুকুনি গেইন করার জন্যেই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে এই অক্টাহেড্রাল কমপ্লেক্সগুলো তারা জেড আউট বা জেড ইন ডিস্টরশন ঘটাচ্ছে, যদিও এই ধরনের ডিস্টরশনের ফলে কিন্তু বন্ড এনার্জি কিছুটা হলেও লস করছে। তার মানে যেটুকুনি বন্ড এনার্জি লস করছে, প্রবাবলি দ্যাট ইজ কম্পেনসেটেড বাই দিস অ্যামাউন্ট অফ এনার্জি যেটা সে সিএফএসি থ্রু দিয়ে গেইন করছে। তার ফলে ওভারঅল কমপ্লেক্সটা স্টেবিলিটি লাভ করছে বলেই তারা এই ধরনের ডিস্টরশনে যাচ্ছে। তাহলে আমরা যদি সিমিলারলি D2 সিচুয়েশনের ক্ষেত্রে কনসিডার করি, তাহলে আমরা যেটা দেখব D2 সিচুয়েশনের ক্ষেত্রে আরো একটা ইলেকট্রন এখানে আমরা প্লেস করছি। সো আমরা যদি অবস্থাটা সিচুয়েশনটা কনসিডার করি, তাহলে সেটা হচ্ছে এই রকম। এখানে যেহেতু এই গ্যাপটা খুব কম, ফলত এখানে ওই লো স্পিন হাই স্পিনের মতো কোনো সিচুয়েশন তৈরি হওয়ার জায়গা নেই। এখানে সবসময় পরের ইলেকট্রনটা হায়ার এনার্জি অরবিটালে যাবে। সো সেকেন্ড ইলেকট্রনটা আমরা প্লেস করবো এখানে, এখানে নয়। সো ফলত আমরা যেটা দেখতে পাচ্ছি D2 সিচুয়েশনের ক্ষেত্রে যে সিচুয়েশনটা সেটা হচ্ছে অক্টাহেড্রাল ফিল্ডে নেট স্টেবিলাইজেশন -8 ডিগ্রি। যদি জেড আউট ডিস্টরশন হয়, তাহলে সেক্ষেত্রে যেহেতু এখানে দুটো ইলেকট্রন আছে, তাহলে এটা -8 ডিগ্রি -2/3 ডেল্টা 2। তার কারণ দুটো অরবিটাল একটা করে ইলেকট্রন আছে, তাহলে দুটো ইলেকট্রনের জন্য নেট এক্সট্রা স্টেবিলাইজেশন হচ্ছে -1/3 করে দুটোর জন্য -2/3। আর এখানে আমরা যেটা দেখতে পাবো -8 ডিগ্রি মাইনাস এখানে একটা অরবিটালের যেটা DXY তে আছে তার জন্য স্টেবিলিটি -2/3 ডেল্টা 2, আর যেটা DXZ বা DYZ আছে তার জন্য +1/3 ডেল্টা 2। ফলত নেট স্টেবিলাইজেশন -2/3 +1/3, দ্যাট মিনস -1/3 ডেল্টা 2। সো এখানেও আমরা দেখতে পাচ্ছি যে আপন ডিস্টরশন এখানে কিন্তু কিছুটা এক্সট্রা স্টেবিলিটি গেইন করছে। এবার যদি আমরা D3 সিচুয়েশনের কথা আলোচনা করি, তাহলে যেটা দেখব D3 সিচুয়েশনের ক্ষেত্রে আমরা যদি থার্ড ইলেকট্রনটা এখানে প্লেস করি, তাহলে এখানে তৃতীয় ইলেকট্রনটা আমরা বলেছি কখনো এখানে লো স্পিন হাই স্পিনের সিচুয়েশন অ্যারাইজ করবে না, সবসময় হায়ার এনার্জি অরবিটালে যাবে, যেহেতু এনার্জি ডিফারেন্স ইজ ভেরি লো। সো তাহলে থার্ড ইলেকট্রনটা প্লেস করতে হবে এখানে, এখানে থার্ড ইলেকট্রনটা প্লেস হবে এখানে। সো তাহলে এই সিচুয়েশনে নেট স্টেবিলাইজেশন যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে অক্টাহেড্রাল ফিল্ডে -12 ডিগ্রি, জেড আউট ডিস্টরশনে -12 ডিগ্রি তো অবশ্যই, তার সঙ্গে আরো বাড়তি যেটা সেটা হচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে যে দুটো হচ্ছে -1/3 ডেল্টা 2 তে আছে, তাহলে -2/3 ডেল্টা 2, একটা +2/3 ডেল্টা 2 তে আছে, সো +2/3 ডেল্টা 2, যেহেতু DXY তে একটা রয়েছে। তার মানে ওভারঅল সব মিলিয়ে
বাড়তি স্টেবিলাইজেশন জিরো হয়ে যাচ্ছে। সো এখানে -2/3 ডেল্টা টু, এখানে +2/3 ডেল্টা টু, সো জিরো। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ইলেকট্রন আছে dxy তে, যার জন্য স্টেবিলাইজেশন -2/3 ডেল্টা টু। দুটো ইলেকট্রন আছে dxz এবং dyz এ, তাহলে তার জন্য +2/3 ডেল্টা টু। সো এখানেও নেট এক্সট্রা স্টেবিলাইজেশন হচ্ছে জিরো। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে D3 সিচুয়েশনে এসে অক্টাহেড্রাল ফিল্ড, অক্টাহেড্রাল সিচুয়েশন থেকে, পারফেক্ট অক্টাহেড্রাল সিচুয়েশন থেকে জেড আউট বা জেড ইন যে কোনো সিচুয়েশনেই যাক না কেন, তার জন্য কিন্তু কোনো এক্সট্রা স্টেবিলিটি সে গেইন করছে না। ফলত আমরা যেটা দেখতে পাবো যে এক্ষেত্রে যদি ডিস্টরশন হয় তাহলে কিন্তু আদতে আমাদের বন্ড এনার্জি লস হবে, কিন্তু সিএফএস থেকে কোনো বাড়তি গেন হবে না। সো ইট ইজ এক্সপেক্টেড যে এই ধরনের সিচুয়েশনে তাহলে আমরা কোনো রকম ডিস্টরশন দেখতে পাবো না, তার কারণ ডিস্টরশনের ফলে ওভারঅল কমপ্লেক্সটা স্টেবিলিটি কমবে, যেহেতু এখানে ডিস্টরশনের ফলে কোনো গেইন হচ্ছে না কিন্তু বন্ড এনার্জি লস হচ্ছে। তার ফলে আমরা বলতে পারি যে D3 সিচুয়েশন রিমেন আনডিস্টর্টেড। একইভাবে ফ্রম দ্য এনার্জি কনসিডারেশন আমরা কিন্তু এই D1 এবং D2 এর ক্ষেত্রে একটা কনক্লুশন ড্র করতে পারি প্রিলিমিনারি। সেটা হচ্ছে D1 এর ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমরা যদি জেড আউটের বদলে জেড ইন ডিস্টরশন হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু নেট স্টেবিলাইজেশন বেশি হচ্ছে। এখানে -4 ডিকিউ, -1/3 ডেল্টা টু, এখানে -2/3 ডেল্টা টু। সো পসিবলি D1 সিচুয়েশন প্রেফার জেড ইন ডিস্টরশন, whereas D2 সিচুয়েশনের ক্ষেত্রে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে জেড আউটের ক্ষেত্রে কিন্তু এক্সটেন্ট অফ স্টেবিলাইজেশন বেশি কম্পেয়ার টু জেড ইন। সো পসিবলি D2 সিচুয়েশন প্রেফার জেড আউট ডিস্টরশন। সো এবার আমরা তাহলে একটুখানি সিচুয়েশনগুলো একটুখানি অন্য ইলেকট্রনিক কনফিগারেশনের ক্ষেত্রে দেখে নেওয়ার চেষ্টা করি এবং আমরা দেখি যে এই ডিস্টরশনটাকে অ্যাকচুয়ালি আমরা কি বলতে চাইছি। সো তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে একটা পারফেক্টলি অক্টাহেড্রাল কমপ্লেক্স সেটা ডিস্টর্টেড হচ্ছে টু গেইন সাম এক্সট্রা স্টেবিলিটি। এই ধরনের যে ডিস্টরশন এটাকে আমরা বলছি জ্যান-টেলর ডিস্টরশন। এবং জ্যান-টেলর থিওরেম বলছে কখন ডিস্টরশন হবে। জ্যান-টেলর থিওরেম বলছে ফর এ ননলিনিয়ার মলিকুল distortion will occur to lower the symmetry to remove the degeneracy and to lower the energy. তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা অক্টাহেড্রাল কমপ্লেক্সের ক্ষেত্রে ডিস্টরশন ঘটছে এবং ডিস্টরশন ঘটার ফলে অ্যাকচুয়ালি কমপ্লেক্সটার সিমেট্রি কমে আসছে। আর একটা পারফেক্টলি অক্টাহেড্রাল কমপ্লেক্স যতটা সিমেট্রিক্যাল, তাতে সিমেট্রি এলিমেন্ট যতগুলো রয়েছে, একটা জেড আউট বা জেড ইন ডিস্টর্টেড কমপ্লেক্সের ক্ষেত্রে কিন্তু সিমেট্রি এলিমেন্টের সংখ্যা কম। সো দে আর লেস সিমেট্রি। এবং তার ফলে এই ঘটনার ফলে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে সেক্ষেত্রে ডিজেনারেসি হ্যাম্পার হচ্ছে এবং যে অরবাইটালগুলো আগে ডিজেনারেট ছিল, যেমন আমরা দেখেছি ডিএক্সজেড, ওয়াইজেড এবং এক্সওয়াই ডিজেনারেট ছিল, তাদের ডিজেনারেসিস লিফট হচ্ছে, তারা স্প্লিট করে যাচ্ছে। ডিজেড স্কোয়ার, ডিএক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার, তারা ডিজেনারেট থাকছে না। এবং ওভারঅল এই ঘটনাটা ঘটার ফলে সিস্টেমের এনার্জি কিন্তু লোয়ার্ড হচ্ছে। সো দিস ইজ দ্য জ্যান-টেলর থিওরেম। তাহলে আমরা যেটা প্রেডিক্ট করতে পারি যে বিভিন্ন সিচুয়েশনের ক্ষেত্রে কখন
জেন্টলার ডিস্টরশন হবে এবং কখন জেন্টলার ডিস্টরশন হবে না। সো সো এই 10টা সিচুয়েশন, যেখানে একটা জিনিস আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা তাহলে এদের প্রত্যেকের ক্ষেত্রে আবার হাই স্পিন লো স্পিন দুরকম করে সিচুয়েশন অ্যারাইজ করতে পারে। সবার ক্ষেত্রে অবভিয়াসলি হবে না, কিন্তু কারোর কারোর ক্ষেত্রে হবে। সো এখানে আবার আর একটা জিনিস এখানে আমরা বলতে পারি, সেটা হচ্ছে তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে এই জেন্টলার ডিস্টরশন যেটা ঘটবে সেটা তাহলে তখনই ঘটবে যখন কোনো একটা অরবাইটাল আনসিমেট্রিক্যালি ফিল্ড। সে ধরা যাক আমরা এরম ভাবে দেখছি যে 3টে ডি অরবাইটাল, দ্যাট মিনস একটা 5টা ডি অরবাইটাল স্প্লিট করে গেছে 3টে এবং 2টো অরবাইটালে। যদি আনসিমেট্রিক্যালি ফিল্ড হয় তার মানে ধরা যাক একটা ইলেকট্রন রয়েছে বা 2টো ইলেকট্রন রয়েছে, মানে 3টেতেই একটা করে ইলেকট্রন রয়েছে, মানে দ্যাট ইজ সিমেট্রিক্যালি ফিল্ড আপ। তার মানে এই কনফিগারেশনটা যদি আমি ধরি, সো দ্যাট ইজ সিমেট্রিক্যাল ফিল্ড, সিমেট্রিক্যাল। আর যদি আমি এরকম কোনো কনফিগারেশন ধরি বা এরকম কোনো কনফিগারেশন ধরি, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি দ্যাট ইজ আনসিমেট্রিক্যাল। সো আমরা যেটা বলতে পারছি, যদি কোনো অরবাইটাল সিমেট্রিক্যালি ফিল্ড আপ হয়, যেমন ধরা যাক এইরকম সিচুয়েশন, সেক্ষেত্রে আমরা যদি জেড আউট বা জেড ইন ডিস্টরশন করি যেখানে অরবাইটালগুলো সিমেট্রিক্যালি ফিল্ড আপ বাই দ্য ইলেকট্রনস, তাহলে আমরা দেখব যে সেখানে জেড আউট বা জেড ইন ডিস্টরশনের ফলে সেখানে কিন্তু কোনো রকম নেট স্টেবিলাইজেশন বা ডিস্টেবিলাইজেশন হবে না অন ডিস্টরশন। সো ফলত তারা কিন্তু আনডিস্টর্টেড থেকে যাবে, তার মানে সেখানে কোনো রকম জেন্টলার ডিস্টরশন হবে না। তাহলে জেন্টলার ডিস্টরশন তখনই হবে যখন অরবাইটালগুলো আনসিমেট্রিক্যালি ফিল্ড হবে বাই দ্য ইলেকট্রন, আইদার এরকম সিচুয়েশন বা এরকম সিচুয়েশন। আবার আমরা দেখতে পাবো যে এক্ষেত্রে এই দুটো সিচুয়েশনের মধ্যেও এক্সটেন্ট অফ জেন্টলার ডিস্টরশনের কিন্তু একটা পার্থক্য থাকবে। সো এক্সটেন্ট অফ জেন্টলার ডিস্টরশন কিরকম না, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমরা জানি যে কোনো একটা ইলেকট্রন সে যখন অ্যালং অ্যাক্সিস অরবাইটালে থাকে তার সঙ্গে লিগ্যান্ড ইলেকট্রনের রিপালশন অনেক বেশি হয়, আর যখন ইনবিটুইন অ্যাক্সিস অরবাইটালে থাকে তখন তার জন্য রিপালশন অনেক কম হয়। সো ফলত যখন যে ইলেকট্রনটা যে অরবাইটালটা আনসিমেট্রিক্যালি ফিল্ড, সেটা যদি একটা ইজি সেট অফ অরবাইটাল হয় যেটা অ্যালং অ্যাক্সিস অরবাইটাল, তাহলে সেক্ষেত্রে লিগ্যান্ড ইলেকট্রনের সঙ্গে মেটাল ইলেকট্রনের ইন্টারাকশন বা রিপালশন অনেক বেশি হবে এবং সেক্ষেত্রে এক্সটেন্ট অফ জেন্টলার ডিস্টরশন উড বি ভেরি হাই। এটাকে আমরা বলি স্ট্রং জেন্টলার ডিস্টরশন। আবার যেখানে টি2জি সেট অফ অরবাইটালটা আনসিমেট্রিক্যালি ফিল্ড থাকার জন্যে আমরা জেন্টলার ডিস্টরশন দেখতে পাবো, সেখানে দেখব যেহেতু ইনবিটুইন অ্যাক্সিস অরবাইটালের ইলেকট্রনের সঙ্গে লিগ্যান্ড ইলেকট্রনের ইন্টারাকশন কম্পারেটিভলি কম, ফলত সেখানে জেন্টলার ডিস্টরশন হবে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু জেন্টলার ডিস্টরশনটা অনেক উইক জেন্টলার ডিস্টরশন হবে, সেক্ষেত্রে কিন্তু স্ট্রং জেন্টলার ডিস্টরশন হবে না। সো আমরা দেখতে পাচ্ছি যে এক্সটেন্ট অফ জেন্টলার ডিস্টরশনের রেসপেক্টে আমরা এটাকে দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে স্ট্রং জেন্টলার ডিস্টরশন, একটা হচ্ছে উইক জেন্টলার ডিস্টরশন। তাহলে এখানে আমরা যদি সেই সিচুয়েশনগুলো প্রত্যেকটা একটু কনসিডার করি এবং দেখি যে কোথায় স্ট্রং জেন্টলার ডিস্টরশন এবং কোথায় উইক জেন্টলার ডিস্টরশন হচ্ছে। সো D1 তার ক্ষেত্রে ইলেকট্রনিক কনফিগারেশন T2G1, আগে আমরা ইলেকট্রনিক কনফিগারেশনগুলো লিখে ফেলি। T2G1 এটা লো স্পিন, দিস ইজ নট অ্যাপ্লিকেবল, এক্ষেত্রে লো স্পিন হাই স্পিনগুলো আলাদা কোনো ব্যাপার নেই। EG0 এটা হচ্ছে T2G2 EG0, এটাও নট অ্যাপ্লিকেবল।
এটা হচ্ছে T2G3 EG0, এখানেও নট অ্যাপ্লিকেবল। কিন্তু D4 এর ক্ষেত্রে আমরা দেখেছি তার ক্ষেত্রে আইদার লো স্পিন হতে পারে বা অথবা হাই স্পিন হতে পারে। তাহলে যদি হাই স্পিন হয় তাহলে কনফিগারেশন হচ্ছে T2G3 EG1, লো স্পিন যদি হয় তাহলে T2G4 EG0। D5 এর ক্ষেত্রে হাই স্পিন হলে T2G3 EG2, এখানে হচ্ছে T2G5 EG0, এখানে হচ্ছে T2G4 EG2, এখানে হচ্ছে T2G6 EG0, এখানে T2G5 EG2, এখানে T2G6 EG1, এখানে T2G6 EG2, এখানে দুটো ক্ষেত্রেই সেম, তো আমরা নট অ্যাপ্লিকেবল লিখে দিচ্ছি। এখানে লো স্পিন হাই স্পিনের কোনো ব্যাপার নেই। এখানে T2G6 EG3, এখানে T2G6 EG4। তাহলে এই ইলেকট্রনিক কনফিগারেশন থেকে আমরা যেটা কনক্লুড করতে পারি যে T2G1 এর ক্ষেত্রে আমরা দেখছি যে যে অরবিটালটা আনসিমেট্রিক্যালি ফিল্ড সেটা একটা T2G সেট অফ অরবিটাল, ফলত এখানে যে জেন্টলার ডিস্টরশন আমরা দেখতে পাবো ইট ইজ উইক জেন্টলার ডিস্টরশন। আমরা জাস্ট W বলতে আমরা উইক আর স্ট্রং বলতে S দিয়ে রিপ্রেজেন্ট করছি। সো এর ক্ষেত্রে উইক T2G2, এখানেও আনসিমেট্রিক্যালি যে অরবিটালটা ফিল্ড সেটা হচ্ছে T2G সেট অফ অরবিটাল, সো এখানেও হবে উইক জেন্টলার ডিস্টরশন। এখানে আমরা দেখেছি এর আগে যে তিনটে অরবিটাল T2G সেটের যে তিনটে অরবিটাল দে আর অল সিমেট্রিক্যাল ফিল্ড, প্রত্যেকটাতেই একটা করে ইলেকট্রন রয়েছে। সো তার ফলে আমরা দেখবো যে এখানে কোন রকম জেন্টলার ডিস্টরশন হবে না, সো ইট ইজ জেন্টলার ইনঅ্যাক্টিভ। D4 T2G3 EG1 এই কনফিগারেশন আমরা দেখছি T2G সেটে প্রত্যেকটাতে একটা করে ইলেকট্রন রয়েছে, সো তার জন্য কোনো জেন্টলার ডিস্টরশন দেখা যাবে না। কিন্তু EG সেটে যেহেতু একটা ইলেকট্রন রয়েছে সো তার জন্য ডেফিনেটলি জেন্টলার ডিস্টরশন দেখা যাবে, এবং যেহেতু EG সেটে ইলেকট্রনটা রয়েছে সো তার জন্য আমরা এখানে স্ট্রং জেন্টলার ডিস্টরশন দেখতে পাবো। ওয়ারেজ এখানে যেহেতু T2G সেট অফ অরবিটালটা আনসিমেট্রিক্যালি ফিল্ড, EG সেটে কোনো ইলেকট্রন নেই, সো এখানে আমরা উইক জেন্টলার ডিস্টরশন দেখতে পাবো। এখানে প্রত্যেকটা অরবিটাল হাই স্পিনের ক্ষেত্রে D5 সিচুয়েশন T2G3 EG2, T2G তিনটে অরবিটালে তিনটে ইলেকট্রন রয়েছে একটা করে প্রত্যেকটায়, আর EG দুটো অরবিটালে একটা করে ইলেকট্রন রয়েছে প্রত্যেকটায়, সো দিস ইজ এগেন জেন্টলার ইনঅ্যাক্টিভ, এটা উইক জেন্টলার ডিস্টরশন দেখাবে। এক্ষেত্রে T2G সেটে যেহেতু ইলেকট্রন আনসিমেট্রিক্যালি ফিল্ড, সো উইক জেন্টলার ডিস্টরশন। এখানে T2G-তে তিনটে অরবিটালে প্রত্যেকটায় দুটো করে ইলেকট্রন রয়েছে, EG সেটে কোনো ইলেকট্রন নেই, সো দিস ইজ জেন্টলার ইনঅ্যাক্টিভ। এখানে আমরা দেখতে পাচ্ছি T2G সেটে আনসিমেট্রিক্যালি ফিল্ড, সো উইক। এখানে দেখতে পাচ্ছি T2G সেট সিমেট্রিক্যালি ফিল্ড, কিন্তু EG সেটে একটা ইলেকট্রন রয়েছে এবং দ্যাট ইজ আনসিমেট্রিক্যালি ফিল্ড, সো এখানে স্ট্রং জেন্টলার ডিস্টরশন। এখানে T2G এবং EG প্রত্যেকটাই সিমেট্রিক্যালি ফিল্ড, T2G তিনটে অরবিটালে ছটা ইলেকট্রন, EG দুটো অরবিটালে দুটো ইলেকট্রন, so this is again gentler inactive. এখানে T2G6 EG3 T2G symmetrically filled but EG unsymmetrically filled, so strong gentler distortion, and this is again gentler inactive. তাহলে এইভাবে আমরা এখানে কিন্তু কোথাও উইক, কোথাও স্ট্রং, আবার কোথাও gentler inactive এই সিচুয়েশনগুলো দেখতে পাবো ডিপেন্ডিং অন দ্য ইলেকট্রনিক কনফিগারেশন, আইদার ইন হাই স্পিন সিচুয়েশন অর ইন লো স্পিন সিচুয়েশন। এর উপর ডিপেন্ড করে আমরা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম সিচুয়েশন ঘটতে দেখতে পাবো। সো আমরা দেখতে পেলাম অক্টাহেড্রাল কমপ্লেক্সের জেন্টলার ডিস্টরশন। এখন এইখানে স্বাভাবিকভাবেই আরেকটা প্রশ্ন আসে যে টেট্রাহেড্রাল কমপ্লেক্সের ক্ষেত্রে এই ধরনের জেন্টলার ডিস্টরশন হতে পারে কি পারে না। এখন টেট্রাহেড্রাল কমপ্লেক্সের ক্ষেত্রে যেহেতু অরবিটালগুলো আমরা বলেছি যে কোনো অরবিটালের সঙ্গে, কোনো মেটাল অরবিটালের সঙ্গে লিগ্যান্ডের ডাইরেক্ট ইন্টারাকশন ঘটছে না, অ্যালং অ্যাক্সিস এবং ইনবিটুইন অ্যাক্সিস অরবিটালগুলোর মধ্যে ইনবিটুইন অ্যাক্সিস অরবিটালগুলোর সঙ্গে কম্পারেটিভলি বেশি ইন্টারাকশন ঘটছে, সো তার ফলে ইন্টারাকশন ইজ নট ভেরি স্ট্রং ইন দিস কেস। শুধু তাই নয়, এখানে যেহেতু চারটে লিগ্যান্ড রয়েছে, সো চারটে লিগ্যান্ডের মধ্যে
খুব ক্রিটিক্যালি বোঝা মুশকিল যে কোন দুটো ইলংগেটেড কোন দুটো সঠিক। তবে এখানে আমরা যেটা করতে পারি যে এই ধরনের দুটো সিচুয়েশনের কথা আমরা ভাবতে পারি। কিরম সিচুয়েশন না, একটা ধরা যাক CuCl4 2-, that means Jahn-Teller distortion in tetrahedral complex. So this incorporates a Cu2+ ion which is a D9 situation এবং tetrahedral situation এ ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে E4 T2 5। এখন তাহলে এখানে যদি Jahn-Teller ডিস্টরশন হয় তাহলে কি রকম হবে? তো আমরা যদি ইলেকট্রনিক কনফিগারেশনটা এরকম ভাবে আঁকি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 4টে ইলেকট্রন রয়েছে, এখানে 5টে ইলেকট্রন রয়েছে এবং সিচুয়েশনটা হচ্ছে এরকম যে 3টে অরবিটালের মধ্যে 2টো অরবিটালে 2টো করে ইলেকট্রন রয়েছে, একটা অরবিটালে 1টা ইলেকট্রন রয়েছে। তাহলে এক্ষেত্রে আমরা যেটা বলতে পারি যে আমরা দেখছি এখানে যে টেট্রাহেড্রাল কমপ্লেক্সের ক্ষেত্রে 3 orbital interacts with 4 ligand। তার মানে পার অরবিটাল আমরা যদি কন্ট্রিবিউশন কনসিডার করি তাহলে প্রত্যেকটা অরবিটাল 1.3 সংখ্যক লিগ্যান্ডের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছে, বা আমরা বলতে পারি যে একটা অরবিটাল 2টো লিগ্যান্ডকে ইনফ্লুয়েন্স করতে পারছে। এখন ইনফ্লুয়েন্সের এক্সটেন্টটা কিরকম আমরা যেটা দেখতে পাচ্ছি যে 3টে অরবিটালের সিচুয়েশনটা হচ্ছে 3টে অরবিটালের মধ্যে 2টো করে ইলেকট্রন রয়েছে, একটা ইলেকট্রন রয়েছে। মানে একটা অরবিটালে বাকি 2টো ইলেকট্রনের তুলনায় একটা ইলেকট্রন কম রয়েছে। তাহলে 4টে লিগ্যান্ডের মধ্যে যে 2টো লিগ্যান্ড, ধরা যাক আমরা যদি কনফিগারেশনটা এরকম ভাবে দেখি, ফর টাইম DXZ এ 2টো, DYZ এ 2টো আর DXY তে একটা, ফর টাইম বিং। কারণ এগুলো ডিজেনারেট এরকম ভাবে লেখা উচিত নয়, যে কোনো একটা সিচুয়েশন আমি লিখতে পারি। আমরা আমাদের বলার সুবিধার জন্য আমরা যদি এভাবে লিখি তাহলে আমরা বলতে পারি যে প্রত্যেকটা অরবিটাল যেহেতু 2টো করে লিগ্যান্ডকে ইনফ্লুয়েন্স করছে, সো তার ফলে 3টে অরবিটালের মধ্যে এই 2টো অরবিটালের ক্ষেত্রে ইন্টারাকশন যতটা, এর ক্ষেত্রে ইন্টারাকশন কিছুটা কম। সো এই অরবিটালটার সঙ্গে যে 2টো লিগ্যান্ডের ইন্টারাকশন ঘটছে সেই 2টো লিগ্যান্ড কিছুটা হলেও কম রিপালশন ফিল করবে এবং ফলত সেই 2টো লিগ্যান্ড কিছুটা হলেও মেটাল অ্যাটমের কাছাকাছি চলে আসবে। সো আমরা বলতে পারি এই সিচুয়েশনটাকে ফ্ল্যাটেন্ড টেট্রাহেড্রন। যেহেতু 3টে অরবিটালের মধ্যে একটা অরবিটাল কিছুটা কম রিপালসিভ ফোর্স এক্সার্ট করছে, সো ইট উইল অ্যালাউ 2 লিগ্যান্ড টু কাম ক্লোজার টু দ্য মেটাল অ্যাটম। সো এটা এই সিচুয়েশনটাকে আমরা বলছি ফ্ল্যাটেন্ড টেট্রাহেড্রন। আচ্ছা, অন্যদিকে আমরা যদি আরেকটা সিচুয়েশনের কথা কনসিডার করি, A9Cr2O4, this incorporates a nickel 2+ in a tetrahedral environment of 4 oxide ion। সো এখানে আমরা দেখতে পাচ্ছি নিকেল 2+ মিনস D8, টেট্রাহেড্রাল সিচুয়েশনে D8 মিনস E4 T2 4। তার মানে এখানে যদি আমরা কনফিগারেশনটা আঁকি তাহলে সেটা হচ্ছে এরকম। তার মানে এখানে যদি আমি আগের মতো হবে কনফিগারেশন কোনো একটা স্পেসিফিক লিখি, যে DXZ এ 2টো আছে, DYZ এ একটা আছে এবং DXY তে একটা আছে।
আবারও বলছি যে এগুলোই দে আর ডিজেনারেট, ফলত যে কোনো রকমভাবেই লেখা যায়, আমরা কোনো একটা ডেসক্রাইব করার সুবিধার জন্য একটা যে কোনো ধরে নিচ্ছি। সো এখানে তাহলে আমরা যেটা দেখতে পাবো যে তিনটে অরবাইটালের মধ্যে এই একই আর্গুমেন্টে একটা অরবাইটাল এর সঙ্গে ডিএক্সজেড এর সঙ্গে যে দুটো লিগ্যান্ড, মানে ডিএক্সজেড যে দুটো লিগ্যান্ডকে ইনফ্লুয়েন্স করছে বা ইন্টারাক্ট করছে যাদের সঙ্গে বেশি কম্পারেটিভলি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই তিনটে অরবাইটালের মধ্যে একটা অরবাইটালে একটা ইলেকট্রন বেশি আছে বাকি দুটোর তুলনায়। সো তার ফলে এই অরবাইটালের সঙ্গে যে দুটো লিগ্যান্ডের ইন্টারাকশন বেশি, দে উইল ফিল মোর রিপালশন, স্লাইটলি মোর রিপালশন দেন দ্য আদার টু। ফলত এখানে দেখতে পাওয়া যাবে যে এখানে যে টেট্রাহেড্রনটা আমরা পাবো, দ্যাট ইজ কল্ড ইলংগেটেড টেট্রাহেড্রন। তবে এখানে একটা জিনিস একটু মনে রাখা ভালো, যেহেতু এখানে চারটে কেবলমাত্র লিগ্যান্ড, সো তার ফলে আমরা যদি এরকম একটা সিচুয়েশনের কথা কনসিডার করি, সো এই দুটো যদি ইলংগেটেড হয়, এই বন্ড দুটো যদি ইলংগেটেড হয়, তাহলে মানে অন্য কেউ আর্গু করতেই পারে যে অ্যাকচুয়ালি এই বন্ড দুটো ইলংগেটেড নয়, এই বন্ড দুটো শর্ট এন্ড। সো এখানে কোনটা ইলংগেটেড কোনটা শর্ট এন্ড এটা বলা খুব শক্ত, তবে স্টিল সেটা বলা সম্ভব যে একটা আইডিয়াল পারফেক্টলি টেট্রাহেড্রন কেসে ওই পার্টিকুলার লিগ্যান্ডের ক্ষেত্রে মেটাল লিগ্যান্ড যে বন্ড লেংথ, তার রেসপেক্টে এই বন্ড লেংথটা ইলংগেটেড না শর্ট এন্ড, সেই রেসপেক্টে কোন বন্ডটা ইলংগেটেড হয়েছে না শর্ট এন্ড হয়েছে সেটা বলা সম্ভব। তবে যেহেতু এখানে মেটালের সঙ্গে লিগ্যান্ডের ডাইরেক্ট ইন্টারাকশন খুব কম, যেহেতু কোনো মেটাল অরবাইটালের সঙ্গে লিগ্যান্ড ইলেকট্রনগুলোর ডাইরেক্ট ইন্টারাকশন হচ্ছে না, সো এক্সটেন্ট অফ ইলংগেশন আর এক্সটেন্ট অফ শর্টেনিং তার এক্সটেন্টটাও খুব কম, ফলত এখানে খুব ক্রিটিক্যালি এটা বলা যায় না যে টেট্রাহেড্রাল কমপ্লেক্সে জেন্টলার ডিস্টরশন হচ্ছে। ফলত এখানে জেন্টলার ডিস্টরশনের এক্সটেন্ট ইজ নট ভেরি প্রমিনেন্ট, বা তার এফেক্টটা খুব প্রমিনেন্ট নয়। সেই জন্য আমরা টেট্রাহেড্রাল কমপ্লেক্সে চট করে এই জেন্টলার ডিস্টরশনের কথা আলোচনা করি না। আমরা মেনলি অক্টাহেড্রাল কমপ্লেক্সের ক্ষেত্রে তার বিভিন্ন ইলেকট্রনিক কনফিগারেশনে জেন্টলার ডিস্টরশনের কথা জেনারেলি আলোচনা করে থাকি। তাহলে এতক্ষণ আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে বিভিন্ন ইলেকট্রনিক কনফিগারেশনের ক্ষেত্রে কোথায় স্ট্রং বা কোথায় উইক জেন্টলার ডিস্টরশন হবে, বা কোথায় আদৌ ডিস্টরশন হবে বা কোথায় হবে না। সো আমরা ইলেকট্রনিক কনফিগারেশন দেখে তাহলে আমরা কিছু কিছু ক্ষেত্রে প্রেডিক্ট করতে পারছি যে সেক্ষেত্রে জেড ইন হবে না জেড আউট হবে। যেমন আমরা D1 সিচুয়েশনের ক্ষেত্রে দেখেছি যে জেড ইন হওয়াটা মোর প্রেফারেবল থার্মোডাইনামিক্যালি বা ইন টার্মস অফ স্টেবিলিটি, আর D2 সিচুয়েশনের ক্ষেত্রে জেড আউট। তবে এখানে একটা জিনিস উল্লেখ করে রাখা ভালো যে সবসময় এক্স্যাক্টলি এই প্রেডিকশনটা খাটে না। যেমন D1 এর ক্ষেত্রে দো থার্মোডাইনামিক্যালি উই প্রেডিক্টেড thermodynamically or in terms of stability we predicted that Z in is preferable, কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই দেখতে পাই যে in reality Z out তার কারণ হচ্ছে যে থার্মোডাইনামিক্যালি যদিও জেডিন আমরা প্রেফার করছি, বাট সিএফএসি ওভারঅল কমপ্লেক্সের স্টেবিলিটির একটা পার্ট মাত্র। কিন্তু আমরা এটাও জানি যে জেডিন যদি হয় লিগ্যান্ড, কোনো লিগ্যান্ড যদি মেটালের কাছাকাছি সরে আসে তাহলে সেক্ষেত্রে স্টেরিক রিপালশন ইনক্রিজ করবে, হোয়ারএজ জেড আউট ডিস্টরশন হলে স্টেরিক রিপালশন বাড়বে না। সো তার ফলে অনেক সময় দেখতে পাওয়া যায় যে জেডিন যদিও ডিস্টরশন হলে জেডিন এর ক্ষেত্রে যদিও স্টেবিলিটি কিছুটা হলেও বাড়ছে ইন টার্মস অফ সিএফএসি, কিন্তু স্টেরিক রিপালশন এতটাই ইনক্রিজ করছে যে তার ফলে জেডিন ডিস্টরশন হতে পারছে না। সেক্ষেত্রে জেড আউট ডিস্টরশন হয়তো প্রেফারেবল। যদি দুটোর মধ্যে কম্পিটিশনের কথা কনসিডার করি তাহলে সেখানে হয়তো স্টেরিক রিপালশনটা উইল ওভার করবে ওভার দ্য সিএফএসি। সো তাহলে অনেক ক্ষেত্রে আমরা সেই জন্য দেখতে পাই যে জেডিন থিওরিটিক্যালি হওয়ার কথা থাকলেও সেক্ষেত্রে কিন্তু জেড আউট হচ্ছে। যেমন টাইটেনিয়াম হেক্সাকো 3+ আমরা দেখতে পাই যে সেখানে কিন্তু জেড আউট ডিস্টরশন হয়। এখানে টাইটেনিয়াম 3+ ইজ আ D1 সিচুয়েশন ইন দ্য অক্টাহেড্রাল এনভায়রনমেন্ট। সো এটা হচ্ছে একটা।
তাহলে আমরা বুঝবো কি করে যে কোথায় জেড ইন হচ্ছে ও কোথায় জেড আউট হচ্ছে। তাহলে এটা বোঝার উপায় হচ্ছে এক্সপেরিমেন্টাল এভিডেন্স। এক্সপেরিমেন্টাল এভিডেন্স বলতে যদি আমরা স্ট্রাকচার এক্সপেরিমেন্টাল এভিডেন্স, তো আমরা স্ট্রাকচারালি বোঝার চেষ্টা করতে পারি। যদি আমরা স্ট্রাকচার করি সেখানে দেখি যে জেড আউট বা জেড ইন হচ্ছে, তাহলে আমরা সেখান থেকে কনক্লুসিভলি বলতে পারবো যে হ্যাঁ সেখানে আমরা জেড আউট বা জেড ইন ডিস্টরশন দেখতে পাচ্ছি বন্ড লেংথ বিচার করে বা কম্পেয়ার করে। এখন এইখানে আবার দেখতে পাওয়া যাচ্ছে যে দুটো সিচুয়েশন হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো কমপ্লেক্সের ক্ষেত্রে আমরা যখন এক্সপেরিমেন্টালি স্ট্রাকচার অ্যানালিসিস করছি, দ্যাট মিনস এক্সরে ক্রিস্টালোগ্রাফি থেকে আমরা যখন স্ট্রাকচার করছি ফ্রম এক্সরে ক্রিস্টালোগ্রাফি, তখন আমরা দেখতে পাচ্ছি যে সেখানে ডিস্টরশন প্রেজেন্ট। তার মানে মেটালের ইলেকট্রনিক কনফিগারেশন অনুযায়ী ডিস্টরশন হওয়ার কথা ছিল। দ্যাট মিনস মেটাল gentle are active and distortion present. So it is obvious এটা হওয়ার কথা ছিল এবং সেটা ঘটেছে। কিন্তু কোনো কোনো কমপ্লেক্সের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মেটাল জেন্টেল আর অ্যাক্টিভ, তার মানে তার ইলেকট্রনিক কনফিগারেশন ইন্ডিকেট করছে যে ডিস্টরশন শুড টেক প্লেস, বাট যখন আমরা স্ট্রাকচারালি সেটাকে দেখছি তখন দেখছি ডিস্টরশন ইজ অ্যাবসেন্ট। সো হাউ ইট ইজ পসিবল, কেন এটা ঘটছে, কিভাবে এটা ঘটছে? এখানে আমরা একটা প্রপোজাল ইন্ট্রোডিউস করছি, দ্যাট ইজ আমরা বলছি যে জেন্টলার ডিস্টরশন is of two type. One is static, another is dynamic. Static ডিস্টরশন আমরা সেই ক্ষেত্রে বলছি যে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে জেন্টেলার ডিস্টরশন, একটা মেটাল আয়ন জেন্টেলার অ্যাক্টিভ এবং সেটা ডিস্টরশন শো করছে। তার মানে দ্য ডিস্টর্টেড স্ট্রাকচার, ডিস্টর্টেড কমপ্লেক্স, সেটা তার একটা পার্টিকুলার জিওমেট্রি, সেটা সেখানেই ফিক্স হয়ে আছে। দ্যাট মে বি জেড ইন অর মে বি জেড আউট, দ্যাট ইজ ইমেটেরিয়াল। এখানে আমরা বলছি সেখানে আমরা দেখতে পাচ্ছি এক্সপেরিমেন্টালি। কিন্তু যেখানে ডায়নামিক হচ্ছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে আমরা বলছি যে সেখানে কিন্তু ব্যাপারটা এরকম নয়। সেখানে আমরা বলছি যে ডায়নামিক জেন্টেলার ডিস্টরশন মানে হলো যে আমরা বলছি যে সেখানে অ্যাকচুয়ালি কমপ্লেক্সটা অসিলেট করছে এমন 3 ইকুইভ্যালেন্ট ডিস্টর্টেড স্ট্রাকচার বা 2 ইকুইভ্যালেন্ট ডিস্টর্টেড স্ট্রাকচার। তার মানে ধরা যাক খুব কুইকলি আমরা সিচুয়েশনগুলো, এই বন্ড লেন্থগুলো চেঞ্জ করছে এবং বন্ড লেন্থগুলো বিভিন্ন সিচুয়েশনের মধ্যে কুইকলি অসিলেট করার ফলে আমরা দেখতে পাচ্ছি যে ওভারঅল যে টাইম অ্যাভারেজ পিকচারটা আমরা পাচ্ছি, দ্যাট রিমেন আনডিস্টর্টেড। এখন এটাও দুভাবে হতে পারে। একটা হতে পারে যে এই যে অসিলেশনটা বিটুইন ডিফারেন্ট ডিস্টর্টেড স্ট্রাকচার, সেটা হয়তো হচ্ছে কিন্তু দ্যাট ইজ নট ভেরি কুইক। সেক্ষেত্রে আমরা যদি টেম্পারেচারটাকে কমিয়ে আনি, টেম্পারেচারটাকে লোয়ার করি, কোনো একটা জায়গায় ফ্রিজ করে দিই, তাহলে সেক্ষেত্রে হয়তো দেখা যাবে যে এই তিনটের মধ্যে বা এই দুটোর মধ্যে কোনো একটা ডিস্টর্টেড স্ট্রাকচারে গিয়ে সেটা ফ্রিজ করে গেল এবং সেটার আমরা এক্সরে ক্রিস্টালোগ্রাফিক পিকচারটা পেলাম। তাহলে সেক্ষেত্রে আমরা সেটা স্পষ্টই বুঝতে পারছি যে যদিও হায়ার টেম্পারেচারে সেটা ডায়নামিক, কিন্তু লো টেম্পারেচারে গিয়ে সেটা অসিলেশনটা এতটাই কমে গেছে যে আমরা কোনো একটা পার্টিকুলার জিওমেট্রিকে আমরা আইসোলেট করতে বা দেখতে বা অবজার্ভ করতে পারছি। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে টেম্পারেচার কমালেও দ্য অসিলেশন ইজ সো কুইক যে এই যে বিভিন্ন ডিস্টর্টেড স্ট্রাকচারের যে টাইম অ্যাভারেজ পিকচার, মানে ওই যে টাইমে আমরা ছবিটা আমরা একটা এক্সরে ক্রিস্টালোগ্রাফিক পিকচার ডেভেলপ করার চেষ্টা করছি বা নিচ্ছি, তার মধ্যেও এত দুটো সেটা অসিলেট করছি ইভেন এট লো টেম্পারেচার, যে তার ফলে আমরা যে টাইম অ্যাভারেজ পিকচারটা পাচ্ছি সেটা রিমেন অ্যাজ আনডিস্টর্টেড। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলছি দ্যাট ইজ ডায়নামিক জেন্টলার ডিস্টরশন। এবং সেক্ষেত্রে যেহেতু টাইম অ্যাভারেজ পিকচারটা পাচ্ছি, ফলত অ্যাপারেন্টলি আমাদের মনে হচ্ছে যে কমপ্লেক্সটা পসিবলি এটা রিমেন অ্যাজ আনডিস্টর্টেড।
or distortion is absent। তাহলে যদিও সেখানে মেটাল অ্যাটমটা জেন্টেলার অ্যাক্টিভ, কিন্তু আমরা দেখছি যে সেখানে কমপ্লেক্সটা কিন্তু আনডিস্টর্টেড। তাহলে আনডিস্টর্টেড geometry is actually due to rapid oscillation between various distorted geometry, যার টাইম অ্যাভারেজ পিকচারটা আমাদের কাছে আনডিস্টর্টেড। সো সেই ধরনের ক্ষেত্রগুলোই আমরা কিন্তু বলছি যে সেখানে পসিবলি ডায়নামিক জেন্টলার ডিস্টরশন আমরা অবজার্ভ করছি। এর একটা খুব ভালো উদাহরণ হচ্ছে যে সিইউ NO2 হোল 6 4- আয়নটা। দেখতে পাওয়া যাচ্ছে যে এখানে এই কমপ্লেক্সটার আমরা বিভিন্ন সল্ট আইসোলেট করেছি, দ্যাট মিনস K2BA CU NO2 হোল 6, K2CA CU NO2 হোল 6, or K2 KSAR CU NO2 হোল 6। আমরা দেখতে পাচ্ছি যে এই কমপ্লেক্সগুলোর ক্ষেত্রে কপার টু অ্যানায়ন, দ্যাট মিনস CU NO2 হোল 6 4- anion are elongated at room temperature। That means 298 Kelvin. But in K2 PB CU NO2 whole 6 complex, the CU NO2 whole 6 4- remain undistorted। আবার আমরা যদি দেখি যে CS2 BA CU NO2 whole 6 or RB2 BA CU NO2 whole 6, এই কমপ্লেক্সগুলো CU NO2 whole 6 4- axially compressed octahedron at room temperature। তার মানে আমরা এখান থেকে যেটা বুঝতে পারছি যে এখানে আমরা স্ট্যাটিক জেন্টলার ডিস্টরশন দেখতে পাচ্ছি, এখানে আমরা স্ট্যাটিক জেন্টলার, এখানে আমরা ডায়নামিক। তবে এখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে যে এখানে CU NO2 6 4- ইলংগেটেড, এখানে কম্প্রেসড। এটা কেন? এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাকচুয়ালি যদিও এইখানে স্ট্রাকচারটা কম্প্রেসড,
but it is actually dynamic average of two tetragonally elongated structure. Dynamic average of two tetragonally elongated structure. তার মানে এটাও যে যদি অ্যাপারেন্টলি স্ট্যাটিক মনে হচ্ছে, কিন্তু এটাও অ্যাকচুয়ালি ডায়নামিক ইকুইলিব্রিয়ামে আছে, এবং দুটো টেট্রাগোনালি ইলংগেটেড স্ট্রাকচারের অ্যাভারেজ পিকচার হিসেবে এটাকে কিন্তু আমরা কম্প্রেসড অক্টাহেড্রন দেখছি। অন্যদিকে এটার ক্ষেত্রে যদি আমরা লো টেম্পারেচারে, এটা হচ্ছে অ্যাট রুম টেম্পারেচার, এটার ক্ষেত্রে যদি আমরা লো টেম্পারেচারে যাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা দেখব যে এটাও কিন্তু সেক্ষেত্রে ডিস্টর্টেড অক্টাহেড্রন শো করছে, এবং সেখানেও কিন্তু at a low temperature it is compressed octahedra, pseudo compressed octahedra. At low temperature it is pseudo compressed octahedra. তার মানে এখানে ডায়নামিক, অবভিয়াসলি এটা রুম টেম্পারেচারই বোঝা যায় ডায়নামিক, লো টেম্পারেচারে গেলে সেটা ফ্রিজ করছে, কিন্তু সেটাও কিন্তু আবার সিউডো কম্প্রেসড অক্টাহেড্রা। সো তার ফলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ক্ষেত্রে ডায়নামিক বা স্ট্যাটিক জেন্টলার ডিস্টরশনের ফলে কোনো ক্ষেত্রে সেটা রুম টেম্পারেচারেই ডিস্টর্টেড অক্টাহেড্রা স্ট্রাকচার দেখাচ্ছে। কপার 2+ আমরা জানি সেখানে স্ট্রং জেন্টলার ডিস্টরশন এক্সপেক্টেড। সো সেখানে কিন্তু আমরা কোনো ক্ষেত্রে রুম টেম্পারেচারেই আমরা জেন্টলার ডিস্টরশন দেখতে পাচ্ছি, আবার কোনো ক্ষেত্রে অ্যাপারেন্টলি মনে হচ্ছে সেটা রুম টেম্পারেচার আনডিস্টর্টেড বিকজ অফ ভেরিয়াস সর্টস অফ ইকুইলিব্রিয়াম বিটুইন ডিফারেন্ট স্ট্রাকচার। সো এখানে ফলত আমরা এই কেসগুলোকে আমরা বলছি স্ট্যাটিক এবং ডায়নামিক জেন্টলার ডিস্টরশন। সো আজকে আমরা এখানেই শেষ করব। পরের দিন আমরা এই কনফ্লিক্ট ডিউ টু জেন্টলার এফেক্ট এবং চিলেট কমপ্লেক্সের স্টেবিলিটি, এদের মধ্যে একটা কনফ্লিক্টের উদাহরণ আমরা দেখব। তারপরে আমরা জেন্টলার ডিস্টরশন থেকে আমাদের এই ক্রিস্টাল ফিল্ড থিওরির অন্যান্য যে জায়গাগুলো, সেই জায়গাগুলো আমরা মুভ করি। সো আজকের মতো এখানেই শেষ।